নমস্কার, রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। পঞ্চম দফার নির্বাচন শেষ। এখন সব ভবিষ্যৎবাণী করার পালা চলছে। প্রত্যেক নেতা, রাহুল গান্ধী থেকে শুরু করে তেজস্বী যাদব থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে সবাই বিভিন্ন ঘুড়ি ওড়াতে শুরু করেছে। কে কত পাচ্ছে তারাই সরকার করছে। এইসব গল্প নিয়ে আমি আজকে আপনাদের সামনে আসছি। প্রায় 400টা আসনের নির্বাচন হয়ে গেছে। এখনো 140-43 মতন আরো আসন বাকি আছে, ষষ্ঠ সপ্তম দফাতে যাবে। কিন্তু পঞ্চম দফার শেষ হয়ে যাওয়ার পর থেকে দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে দুদিক থেকে দাবি উঠছে যে তারা সরকার করছে। মোদি এনডিএ বলছে আমরা 400 পার করছি, আমাদের সরকার তো এমনিতেই হবে। অন্যদিক থেকে ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট থেকে তেজস্বী যাদব বলেছেন যে তোরা 300 নাকি পার করে গেছে। তারপরে অখিলেশ যাদব একটা প্রেস কনফারেন্সে বলেছেন তিনি উত্তরপ্রদেশে 80টা আসনের মধ্যে তিনি একটা আসন বাদে সব আসন পাবেন। রাহুল গান্ধী বলছেন আমাদের তো মানে জিতে গেছি আমরা। মানে এইসব ঘুড়ি ওড়ানো চলছে। আমি আপনাদের আজকে খুব সরল অঙ্ক বুঝিয়ে দেবো যে এই নির্বাচনটা কোথায় দাঁড়িয়ে আছে, এই নির্বাচনের ফলাফল কি হতে চলেছে। সেটা আপনারা এর মধ্যে কোনো মানে রকেট সায়েন্সের দরকার পড়ে না, একদম খুব ক্যালকুলেটেড একটা ব্যাপার, খুব কমন সেন্স থাকলে এটা বোঝা যাবে। তো আমি যেটা বলছি আপনাদের সেটা হচ্ছে আমরা যদি মোটামুটি ভাবে ভারতবর্ষকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ওয়েস্ট নর্থ, উত্তর এবং পশ্চিম ভারত, আরেকটা হচ্ছে দক্ষিণ এবং পূর্ব ভারত। যা কিছু খবর পাওয়া যাচ্ছে, গ্রাউন্ড রিপোর্ট থেকে যা কিছু খবর আসছে, তাতে এখনো পর্যন্ত এমন কোনো চিহ্ন দেখা যায়নি, এমন কোনো ইস্যু ওঠেনি যাতে মনে হচ্ছে যে এবারে ওই উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপির খুব একটা বিশাল লস হতে চলেছে, এরকম কিছু কোনো ম্যাটেরিয়াল ড্যামেজ হচ্ছে বলে আমার কাছে কোনো খবর নেই। এবং বিভিন্ন বিশ্লেষক বা গ্রাউন্ড রিপোর্ট যারা নির্বাচন কভার করতে গেছে তাদের কাছ থেকে যে খবর উঠে আসছে, তাতে এদিক ওদিক ছুটফুট কিছু ঘটনা, সিটের এদিক ওদিক হতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে বিশাল কোনো ধস নেমেছে, এরকম কিছু হচ্ছে না। তার মানে যে ওই আসনগুলোতে বিজেপি যেখানে ছিল হয়তো তার থেকে 2-4টে সিট এদিক, 10-12টা সিট এদিক ওদিক হতেই পারে, কিন্তু তার জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে এবারে লক্ষ্য করতে হবে এই দক্ষিণ এবং পূর্ব ভারতের রাজ্যগুলিকে। তার মধ্যে কোন কোন রাজ্য পড়ছে? পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, এদিক থেকে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, আসাম। এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোতে কিন্তু বিজেপি ব্যাপকভাবে গেইন করতে চলেছে। যদি ওদিকে লস হচ্ছে তো এদিকে গেইন হবে। তো এইখানে এই যে অঙ্কটা বলে দিচ্ছে যে স্ট্যাটাস কো বজায় থাকবে। স্ট্যাটাস কো মানে 2019-এর নির্বাচনে বিজেপি 303টা আসন পেয়েছিল, এই 303-এর আসনটা ধরে রাখছে এবং প্লাস কিছু হচ্ছে কিনা, এইটা হচ্ছে এখন আলোচনার বিষয় হতে পারে। এই যে ঘুড়ি ওড়াচ্ছে আমরা 300 পেয়ে গেছি, আমাদের সরকার হচ্ছে, সরকার উল্টে যাচ্ছে, মোদির বিরুদ্ধে ভীষণ ক্ষোভ। হ্যাঁ, 10 বছরের শাসনকালে যে কোনো প্রধানমন্ত্রীর একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, যে কোনো সরকারের একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকে, কিন্তু মোদির 2014-2019-এর পরে 2024-এর নির্বাচনে যদিও অ্যান্টি ইনকামবেন্সি থেকে থাকে, সেটা খুবই সামান্য।
খুবই মানে নেগলিজেবল বলা যেতে পারে। সেই নেগলিজেবল অ্যান্টি ইনকামবেন্সিটা এমন কিছু অ্যান্টি ইনকামবেন্সি বা সরকার বিরোধী কোনো হাওয়া চলেনি যাতে মনে হচ্ছে যে উড়ে যাচ্ছে সরকার, সেরকম কিছু হচ্ছে না। এবং এটা নেতাদের কথাতে স্পষ্ট হয়ে উঠেছে, বিরোধী নেতাদের কথাতে স্পষ্ট হয়ে উঠেছে। কি বলছেন বিরোধী নেতারা? বিরোধী নেতাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শরদ পাওয়ার এনসিপি নেতা, যার পার্টি অলরেডি ভেঙে দুটুকরো হয়ে এক টুকরো, অজিত পাওয়ার মোদির সঙ্গে, তিনি শরদ পাওয়ার কি বলছেন? শরদ পাওয়ার বলতে শুরু করেছেন যে এই নির্বাচনে 4 জুনের পরে যখন নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে তারপরে আবার নতুন করে মেরুকরণ হবে। তার মানে আমরা শরদ পাওয়ারকে ধরতে পারি ছোট পার্টিটা ভেঙে গেছে সব কিছু, কিন্তু তার মতন একজন অভিজ্ঞ পলিটিক্যাল রাজনেতা সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি যে একজন দুধে পোড় খাওয়া রাজনীতিবিদ সেটা বলার অপেক্ষা রাখে না। এবং তার যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশন অনুসারে তিনি বলছেন যে এই 4 জুনের পরে এই নির্বাচন এর ফলাফল প্রকাশিত হওয়ার পরে নতুন করে মেরুকরণ হবে। তার মানে এই নির্বাচন 2024-এর নির্বাচন, ওরা বুঝে গেছে 2024-এর নির্বাচনে ওদের কিছু হবার নেই। এবং ওরা ওই যে নতুন করে মেরুকরণের কথা বলছে যে কিছু ছোট পার্টি হয়তো কংগ্রেসে বিলয় হবে, তার মানে নিজের পার্টিটাকেও তিনি হয়তো ভাবছেন যে বিলয় করে দেবেন, তিনি তার মিশে যাবে কংগ্রেসের সাথে। এবং তারা 29-এ এর 24-এর পরে যে 29-এ লোকসভা নির্বাচন হবে সেখানে একটা কোনো চ্যালেঞ্জ দিতে পারেন কি না সেই নিয়ে চিন্তা ভাবনা করছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুরকম কথা বলছেন। একটা কথা উনি বললেন, কি বললেন? উনি বললেন যে আমি এনডিএ তৈরি করেছি এবং আমাকে এনডিএ কোনো ব্যাপারে কোনো পরামর্শ নেয়নি, কিছু করেনি, নিজের মতন করছে। এবং তার অধীর চৌধুরীর ব্যাপারে তার যে বিষোদ্গার তিনি করে চলেছেন। তারপরেও তিনি কি বলছেন? তিনি বলছেন যে যদি ইন্ডি জোটের সরকার হয় তিনি বাইরে থেকে সমর্থন করবেন। এইটা বলার পরে ওনার মনে হলো যে আরে আমি তো সারেন্ডার করে ফেললাম, আমি তো বলে দিলাম যে আমি সরকারে যাব না, মানেই হচ্ছে যে সরকার হচ্ছে না। ওটা পরোক্ষভাবে যারা বিশ্লেষক তারা বুঝে যায়। তারপরে তিনি পাল্টি খেয়ে বললেন আমি সরকার হলে আমি সরকারে থাকবো। এই দুরকম কথাতে বোঝা যাচ্ছে যে ইন্ডি জোটের অবস্থাটা কোথায়, পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আছে। এবং এরা জানে যে নতুন করে মেরুকরণ না করলে মোদিকে হারানো অসম্ভব। কারণ আমি এই ফ্যাক্টরটা এখানে আপনাদের বুঝতে হবে যে মোদি কিভাবে জিতছেন, কেন জিতছেন। মোদির জেতার যে অঙ্কটা সেটা কি? একটা হচ্ছে বিজেপির মানে যাতে বলে কট্টর সমর্থক, যারা হিন্দু ধর্ম এই নিয়ে আছে। দ্বিতীয় হচ্ছে যারা ন্যাশনালিজম বা আমরা যাতে বলি জাতীয়তাবাদ নিয়ে যারা বিজেপির সমর্থক, তারা জাতীয়তাবাদের সমর্থক, তারা বিজেপির হয়তো কোর হিন্দুত্বটাকে পছন্দ না করে কিন্তু জাতীয়তাবাদের সমর্থক, তারা মোদির সঙ্গে আছে। আরেকটা হচ্ছে লাভার্থী গ্রুপ মানে যেই একটা গোষ্ঠী তৈরি করেছে মোদি 2014 সালে ক্ষমতায় আসার পরে। সেই 14 সালে ক্ষমতায় আসার পরে গোষ্ঠীটা কি? সেই গোষ্ঠীটা হচ্ছে তারা সরকার যেসব যোজনা তৈরি করেছে সেই সব যোজনার সুফল তারা পাচ্ছে, যেমন উজ্জ্বলা গ্যাস যোজনা বা নল থেকে জল বা ফ্রিতে রেশন, প্রধানমন্ত্রী আবাস যোজনার এই যে ধরনের যে ওয়েলফেয়ার স্কিম, এবং সেটা পৌঁছেছে লোকেদের কাছে। এবং ডাইরেক্ট বেনিফিট মানে ব্যাংকের থ্রুতে যে টাকা তাদের কাছে পৌঁছচ্ছে, কিষানদের সম্মান নিধি পৌঁছচ্ছে। এবং এর একটা বড় লাভার্থী গ্রুপ, একটা যারা এই লাভ পেয়েছে, এই লাভ পাওয়া একটা গোষ্ঠী তৈরি হয়েছে। এই গোষ্ঠী হচ্ছে মোদির আরেকটা সমর্থক। তো আমি আপনার 3টে সমর্থক বললাম। 3 জন হচ্ছে এরা মোদির সমর্থক। একজন হচ্ছে কট্টর সমর্থক, যারা হিন্দুত্ববাদ নিয়ে মোদি যেগুলো কথা বলছে তাতে বিশ্বাস করে। আরেকটা সমর্থক জাতীয়তাবাদ, পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইক বা বিভিন্ন ধরনের যে আমাদের ভারতের গর্ব, ভারত এখন বেশ
বিশ্বের কাছে একদম 1 নম্বর দেশ, এই ধরনের যে ন্যারেটিভ বা আমাদের এখানে যে গ্লোবাল যে সব মিটিংগুলো হলো বা যে ধরনের কনফারেন্সগুলো হচ্ছে, তাতে G20-তে ভারত প্রধান, ভারতের সভাপতিত্বে G20 অনুষ্ঠিত হয়েছে, বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে। তাতে কি হয়েছে, মানুষের মনে যে জাতীয়তাবাদের যে একটা ধারণা সেটা বদলেছে এবং সেটা মোদির দিকে পজিটিভলি গেছে। দুটো গ্রুপ। তৃতীয় গ্রুপ হচ্ছে যারা যোজনার সুফল পেয়েছে, তাদের একটা গ্রুপ। এবং কিছু গ্রুপ আছে যারা 10 থেকে 15%-এর মতো বা 20%-এর মতো, তারা হচ্ছে ফ্লোটিং গ্রুপ। ফ্লোটিং মানে তারা নির্বাচনের 15 দিন আগে ডিসাইড করে যে কাকে ভোট দেবে। এই গ্রুপরা যেদিকে দেখে হাওয়া চলছে সেদিকে তারা ঝুঁকে গিয়ে ভোট দেয়। এবং এই ভোটের সংখ্যা কিন্তু কম নয়। এবং এই ভোট মোদির দিকে যাবার মেন কারণ হচ্ছে যে এমনভাবে হাওয়া তৈরি হতে শুরু হয়েছে যে এই ফ্লোটিং ভোট কিছুতেই এই ইন্ডিয়া অ্যালায়েন্সের দিকে যেতে চাইবে না। কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যেই যে ফাটল শুরু হয়েছে, যে ফাটল রয়েছে, সেটা দেখা যাচ্ছে। আমি যে আপনাদের ওই ফ্লোটিং ভোটের কথা বলছিলাম, যে 10 থেকে 15% বা 20%-এর মতো যে ফ্লোটিং ভোট আছে, যারা 15 দিন আগে যারা ডিসিশন নেয় যে তাদের কোথায় ভোট দেবে, এই যে গ্রুপটা, এই গোষ্ঠীটার সামনে এখন কিন্তু মোদির বিকল্প কিছু দেখা যাচ্ছে না। আমরা একসময় একটা কথা বলতাম টিনা ফ্যাক্টর মানে হচ্ছে দেয়ার ইজ নো অল্টারনেটিভ। TINA, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। এই দেয়ার ইজ নো অল্টারনেটিভ টিনা ফ্যাক্টরটা হচ্ছে কাজ করছে মোদির পক্ষে। এই ফ্লোটিং ভোট যারা, তারা কিন্তু এই টিনা ফ্যাক্টরের জন্যই মোদিকে ভোট দেবে। হয়তো তারা মোদির কাজকর্মে খুশি না, তারা হয়তো মোদির কাজকর্মে অখুশি, হতেই পারে, কিন্তু তাদের কাছে কোনো বিকল্প নেই। সামনে কেউ নেই। সামনে যখন কেউ নেই, তখন এই ফ্লোটিং ভোট মোদির দিকে যেতে বাধ্য। সম্প্রতি দিল্লিতে একটা র্যালি করেছিল রাহুল গান্ধী, কিন্তু সেখানে অরবিন্দ কেজরিওয়ালকে ডাকা হয়নি। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এই ইন্ডিয়া অ্যালায়েন্সের এক বড় ঘটক। তাকে ডাকা হয়নি কেন? দুটো কারণে। একটা হচ্ছে যে মদ কেলেঙ্কারিতে কেজরিওয়াল জড়িত, এবং কেজরিওয়াল শুধু একা নয়, কেজরিওয়ালের পার্টির অনেক নেতা জড়িত, তারা অনেকে জেলে আছে, এবং দলকেও পার্টি করা হয়েছে সেই জেলাতে। মানে আগামী দিনে এও হতে পারে যে আম আদমির যে কেজরিওয়ালের যে পার্টি, সে পার্টির রেজিস্ট্রেশনও শেষ হয়ে যেতে পারে। তো কেজরিওয়ালকে ডাকা হয়নি। কেজরিওয়ালের সঙ্গে ডাইরেক্ট ফাইট, কেজরিওয়াল জেল থেকে বেরোনোর পরে কার সুবিধে হলো বা কার ক্ষতি হলো, এই যদি অ্যানালিসিস করতে হয়, তো জেল থেকে বেরোনোর পরে বিজেপির সঙ্গে তো ফাইট নেই কেজরিওয়ালের খুব একটা। বিজেপির সঙ্গে ফাইট হচ্ছে 3টে সিট দিল্লিতে, বাকি তো পাঞ্জাবে ফাইট কংগ্রেসের সাথে। গুজরাটে কেজরিওয়ালের কিচ্ছু নেই। তো পাঞ্জাব আর দিল্লি, এই দুটো জায়গায় কেজরিওয়ালের সঙ্গে ডাইরেক্ট ফাইট কংগ্রেসের। তো কেজরিওয়াল জেল থেকে বেরিয়ে আসার ফলে কংগ্রেস উপকৃত হলো না, কংগ্রেস আরো ক্ষতিগ্রস্ত হলো। অন্যদিকে অখিলেশ যাদব আর ইউপিতে, উত্তরপ্রদেশে অখিলেশ যাদব আর রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করছেন, সাংবাদিক সম্মেলনে দাবি করছেন যে তারা নাকি 80টা সিট পাবে। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের কোনো রকম কোনো স্ট্র্যাটেজি নেই। তারা বুঝতে পেরেছেন যে জল মাথার উপর দিয়ে বয়ে গেছে, আর কিছু করার নেই। সেক্ষেত্রে তারা এখন চেষ্টা করছেন যাতে 29-এ এই মোদিকে বেগ দেওয়া যেতে পারে। তো আমার প্রশ্ন এবারে যে 29 আস্তে আস্তে এই যে জোট, এই জোটের কি হাল হবে বা কি ধরনের এই জোট একটা কাঠামো থাকবে, সেটা দেখার। আজকে এই পর্যন্তই। আমার বিষয় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং দেখতে থাকুন রাজনীতির গল্প। নমস্কার।